তো ওয়ার্ল্ড কাপ ফাইনাল, একদিকে ফ্রান্স আর একদিকে আর্জেন্টিনা, একদিকে লিওনেল মেসি, একদিকে কিলিয়ান এমবাপে। I really cannot oversell this. How could I? It's the World Cup final, the biggest event on the planet, at least for football. So let's get started. And for the first time, it's a preview at TBS Tac-Talks, so hope you enjoy it. So there's been a reason আমরা কেন TBS Tac-Talks এ এতদিন তেমন একটা প্রিভিউ নিয়ে কোনো কিছু করিনি। আমরা we only stuck to post match tactical analysis. That's because of the fact যে আমরা আসলে এত দূরে বসে আমাদের এমন কোনো রিসোর্সেস নেই যেটার থ্রুতে আমরা সার্টেনটি দিয়ে বলতে পারবো কোনো ম্যাচ শুরু হওয়ার আগেই প্রেডিক্ট করতে পারবো যে একটা টিম কেমনে খেলবে, একটা ম্যানেজার কী কী ফরমেশনস ইউজ করবে, কোন প্লেয়ারকে কোন পজিশনে খেলাবে, কীরকম সেট আপ থাকবে। সো ইটস ভেরি ডিফিকাল্ট টু প্রেডিক্ট, দ্যাটস ওয়াই only stuck to post match analysis, but it's the World Cup final. So আমরা জাস্ট একটা রেফারেন্স পয়েন্ট থেকে স্টার্ট করব। প্রথমত দেখে নিব যে বিগত ম্যাচেসে আর্জেন্টিনা এবং ফ্রান্স কী কী ফরমেশনে খেলেছে, যেটা ফ্রান্সের জন্য একটা 4-2-3-1 এবং আর্জেন্টিনার জন্য বেসিক্যালি একটা 4-4-2। যদিও চান্সেস আর যে হয়তো স্ক্যালোনি একটা ব্যাক ফাইভ খেলায় দিতে পারে ফর দ্য ফাইনাল। আমরা আর মেইনলি দেখব হচ্ছে দ্য রোলস অফ 4 সার্টেন স্পেসিফিক প্লেয়ার্স, যেটা হচ্ছে মেসি এবং এমবাপে, এবং ওদের সাথে গ্রিজম্যান অ্যান্ড ডেপলের যে ক্রিটিক্যাল রোল প্লেয়িং থাকে ওটা নিয়ে আমরা আজকে কথা বলবো। ব্যাক ফোর, মাঝখানের মিডফিল্ড ডাবল পিভটে শুয়ামেনি এবং র্যাবিও থাকার কথা, যদিও হি মিস দ্য লাস্ট গেম। আর এই তিনজন it's the holy trinity basically for France. It's Mbappe, Griezmann, Dembele and Giroud playing with back to goal. So আমরা ফ্রান্স কেমনে অ্যাটাক করে এটা একটু সিম্পলিফাই করি। Let's just bear with me for a while. So গোলকিপার বাদে 10 জন আউটফিল্ড প্লেয়ার্স, let's just hypothetically 5 জন ডিফেন্ড করে এবং let's say 5 জন অ্যাটাক করে। So what does Dembele do? Dembele basically maintains the width এদিকে একটা ফ্ল্যাঙ্কে পুরা। He's great at 1v1s and whenever there is a transitional opportunity সে সবসময় he's really at his horses, he's always running day in day out. আমরা একটু জিরুতে আসি এবার। So what does Giroud do? He basically plays with his back towards goal. He's like those পুরান দিনের নাম্বার 9 আমরা যেদেরকে বলে থাকি মাঝে মধ্যে। সো এখন আমরা চলে আসি তিনটা স্পেসিফিক প্লেয়ারকে নিয়ে কথা বলার জন্য। সেটা হচ্ছে অ্যান্টোয়ান গ্রিজম্যান, তার রোলটা কত ইম্পর্টেন্ট, কিলিয়ান এমবাপে, একে নিয়ে বাড়তি কিছু বলার নেই, এবং থিও হার্নান্ডেজ। সো আমি একটু আগে যে 5 জন অ্যাটাক করার কথা বলছিলাম, দ্যাট হ্যাপেন্স বিকজ দ্য লেফট ব্যাক অকুপাইজ দিস স্পেসেস অ্যান্ড এমবাপে ইভেন দো হি স্টার্টস ফ্রম ওয়াইড লেফট, তার মেইন অ্যাটাকিং থ্রেট যেটা আমরা আগের ভিডিওতে বলেছিলাম ইজ ইন দিজ এরিয়াজ। সো ফাইনালে যে জিনিসটা এরকম কিছুটা দাঁড়িয়ে যায় যে ফ্রান্সের অ্যাটাকিং ফ্রন্ট ফাইভ কিছুটা এরকম একটি ফরমেশনে রূপান্তরিত হয়। এই ক্ষেত্রে গ্রিজম্যানের রোলটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা আগের ম্যাচে বলেছিলাম। বিকজ ওকে, সো লেটস স্টিক উইথ এমবাপে ফর দ্য টাইম বিইং। সো হোয়াট ডাজ এমবাপে ডু? হি প্লেজ ইন দিজ এরিয়াজ. This is his most threatening positions. He does combination plays with the fullback, goes in behind, এখানে বল উইন করে, he just does what he does. And এটা করতে এবিলিটিটা অ্যাকচুয়ালি ওকে দেয় গ্রিজম্যান, বিকজ he makes up for whatever defensive work rate that Mbappe doesn't cover. Griezmann runs all over the pitch. He wins balls in different areas. Sometimes he drops deep to link up play with the midfielders, to link up play with Olivier Giroud, so that he can let Kylian Mbappe run in behind. এবং গ্রিজম্যানের আউটপুট খালি অ্যাটাকিং ক্ষেত্রেই হয় না, হি উইন্স আ লট অফ বলস ব্যাক। সে ওয়েন দের ইজ স্পেস যেটা অপোনেন্ট অ্যাটাক করতে পারে, হি কামস ব্যাক ইন টু ডিফেন্ড দি এমটি স্পেসেস। অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি আপনারা যদি লাস্ট ম্যাচের গোলটা দেখেন, ইট ওয়াজ গ্রিজম্যান হু কাইন্ড অফ ক্রিয়েটেড দ্য গোল ফ্রম দিজ এরিয়াজ আফটার উইনিং দ্য বল। সো আমরা যেটা বলছি যে ফ্রান্স মাঝে মধ্যে একটা ফ্রন্ট ফাইভ অ্যাটাকিং শেপ ফর্ম করে, জিনিসটা এমন না যে দে আর অলওয়েজ অ্যাটাকিং ফ্রম মিনিট 1, বিকজ ফ্রান্স অনেক ক্লেভারলি টাইম নিয়ে পেশেন্টলি আস্তে আস্তে বলটা প্রোগ্রেস করে। সেই বল প্রোগ্রেশনে ওদের সেন্টার ব্যাকস ইনভলভড, বল প্রোগ্রেশনে ওদের মিডফিল্ডার্সরা ইনভলভড। মিডফিল্ডার্সরা যদিও বেসিক্যালি দে স্টেট ইন রেস্ট ডিফেন্স মোস্ট অফেন দ্যান নট ওয়েন ফ্রান্স হ্যাজ দ্য বল, বাট আপনার মাথায় রাখতে হবে যে ইটস অল ভেরি স্ট্রাকচার্ড। তারা কখনো ওয়াইড ওপেন স্পেসেস ওদের বিভিন্ন লাইন্সের মাঝখানে রাখে না। দে স্টে কম্প্যাক্ট ওয়েন দে হ্যাভ টু, দে ক্যান প্লে আ হাই লাইন ওয়েন দে ওয়ান্ট টু, বাট generally they basically let the pace of the game dictate the way they want to play. If they're on the attack, they've already one goal up, they take it very slowly, they take it very lightly, and France still hasn't had to chase a game properly in this entire World Cup, so we don't know what's going to happen if that is the situation. So ফুটবলে আমরা যেটা বলে এসেছি লাস্ট কয়েক এপিসোড ধরে যে every move you make on the pitch has a counter measure to it, has a knock on effect to
someone else or some other areas of the pitch. So আমরা যেটা বলছি যে এখানে সবসময় ফ্রান্স যে ওদের লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে এমবাপে, থিও হার্নান্ডেজ, গ্রিজম্যানের থ্রুতে অ্যাটাক করে, সো এখানে যে জিনিসটা হয়ে যায় সেটা হচ্ছে যে এই এরিয়াটা অনেক কনসেন্ট্রেটেড এবং আর্জেন্টিনা তাদের যে মিডফিল্ড ফোর খেলাচ্ছে তারা অনেকভাবেই এই এরিয়াটাকে কনসেন্ট্রেট করে রেখে এমবাপের থ্রেটটা টু আ সার্টেন এক্সটেন্ট মিনিমাইজ করতে পারে। অবশ্য এটার জন্য অনেক অন্য নকন এফেক্টস আছে, যেরকম গ্রিজম্যান হয়তো খালি স্পেস পেয়ে যেতে পারে, ডেমবেলে হয়তো সাইডে একা পড়ে যেতে পারে, সো অনেক কিছু হতে পারে যেটা উই স্টিল ডোন্ট নো হোয়াটস গোনা হ্যাপেন। দ্যাটস ওয়াই we have to watch the game, guys. We can't always predict everything. So আমরা যে নক অন এফেক্টসের কথা বলছিলাম, এটার আরেকটি অ্যাসপেক্ট হচ্ছে লিওনেল মেসি যে এই এরিয়াতে খেলে, এবং আপনার দেখতে হবে যদি থিও হার্নান্ডেজ, এমবাপে সবাই লেফট সাইড দিয়ে অ্যাটাক করে, একটা লেফট সাইড কেন্দ্রিক অ্যাটাক যদি হয়ে থাকে, আপনি দেখতে পারবেন যে এইসব এরিয়াজে বেশ কিছু খালি স্পেস আছে এবং ইটস ডেঞ্জারাস ওয়েন ইউ অফার লিওনেল মেসি দিস অ্যামাউন্ট অফ স্পেস। অ্যান্ড এই ক্ষেত্রে রড্রিগো ডে পলের রোলটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা যেটা বলছিলাম যে হোয়াট গ্রিজম্যান ডাজ ফর ফ্রান্স, রড্রিগো ডে পল কাইন্ড অফ ডাজ সিমিলার থিংস ওয়েন ইট কামস টু লিওনেল মেসি অ্যাজ ওয়েল। আমরা যেরকম রিসেন্ট মিমস দেখে এসেছি না যে রড্রিগো ডে পল ইজ অলওয়েজ বিহাইন্ড মেসি, ইজ অলওয়েজ লুকিং আউট ফর মেসি, ওর সাথে যাতে কেউ ফাইজলামি না করে, ওর কাছে এসে যদি কেউ উল্টাপাল্টা কিছু না করতে পারে। উই হ্যাভ সিন দোজ মিমস, রাইট? ইটস ফান যে অন দ্য পিচ হি ডাজ প্রিটি মাচ দ্য সেম থিং। যেরকম এমবাপের একটা ডিফেন্সিভ ওয়ার্ক রেটে ল্যাকিং আছে যেটা গ্রিজম্যান এবং অন্য প্লেয়ার্সরা দে পুট দেয়ার শিফট ইন অ্যান্ড মেক আপ ফর ইট, সেম গোজ ফর রড্রিগো ডি পল when it comes to Messi. Messi will always be conserving his energy for those peak Messi moments, যখন তার হয়তো ট্রিমেন্ডাস অ্যাক্সেলারেট করা লাগে কোনো একটা পয়েন্টে, বাট হি হ্যাজ টু মেক দোজ dribbles or runs যেটা আমরা দেখে এসেছি over the past 10-15 years. So what Rodrigo de Paul does is basically takes care of these areas of the pitch. He makes up for Messi's not tracking back, he makes up for link up plays যখন Argentina need to attack on the ball. So what that does is lets Messi do his thing. Messi stays free, he walks around, patrols these areas, and whenever there's a chance to for the ball to come in and make a run, he does it. He links up play যেটা আমরা দেখেছিলাম লাস্ট ম্যাচে আর্জেন্টিনার থার্ড গোলে, যে ক্রোয়েশিয়ার যে ডিফেন্ডার ছিল গাভার্ডিওল, one of the best players in the entire World Cup, Messi received the ball in these areas and just ended this poor guy's career. He just made a mockery out of it and created a goal out of the thin air. আমরা যেরকম মেসির কথা বলছি, টেক্স কেয়ার অফ দিস এরিয়াজ, হুলিয়ান আলভারেজও ম্যাচের অনেক সময় হি স্টার্টস ফ্রম ওয়াইড লেফট, হি মেক্স দ্য রানস ইন বিহাইন্ড, যেটা আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপের শুরুতে যেটা লটারো মার্টিনেজ থেকে পাচ্ছিল না, সেটা হুলিয়ান আলভারেজ অনেক ভালো করে কম্পেনসেট করে দেয়, এবং সেই ক্ষেত্রে বল প্রোগ্রেশনে দ্য গোলকিপার, দ্য মিডফিল্ডার্স, এভরিওয়ান কামস ইন টু প্লে সো দ্যাট মেসি গেটস দ্য বল ইন দ্য ক্রুশাল এরিয়াজ। সো থ্রু আউট দ্য ওয়ার্ল্ড কাপ আমরা দেখে এসেছি যে মোস্ট অফ দি অ্যাট্যাকস ফর আর্জেন্টিনা অ্যান্ড ফ্রান্স প্রিটি মাচ ট্যাকটিক্যালি এরকম কিছু প্যাটার্নসই ফলো করে আসে, বাট অ্যাজ আই সে we really can't predict something of that stature. We don't know what's going to happen, but chances are this is the way the play will progress. We have to keep it in mind যে একটা ওয়ার্ল্ড কাপ ফাইনালে কেউ কখনো nobody wants to be behind one goal, so অনেক ক্লোজ কেজি একটা স্লো খেলা আমরা দেখতে পারি। সো আমরা যে কয়েকটি ধরনের অ্যাটাকিং এবং ডিফেন্সিভ প্যাটার্নস নিয়ে কথা বললাম, থ্রু আউট দ্য টুর্নামেন্ট আর্জেন্টিনা এবং ফ্রান্স এ দুটোভাবেই প্রিডমিনেন্টলি খেলেছে। দ্যাট ডাজেন্ট মিন যে তারা ফাইনালও একই মেথড অ্যাপ্রোচ নিয়ে তারা আগাবে, বিকজ উই ডোন্ট নো হোয়াটস গোইং টু হ্যাপেন। দ্যাটস ওয়াই উই হ্যাভ টু ওয়াচ দ্য গেম। And will it be finally Messi's time to lift his World Cup that he's craved for his entire life, or will France win it twice on the trot with Mbappe winning 2 World Cups at the age of 23? We don't know. We got to watch the game for this, as I keep on saying. So that's it for today, and hopefully we'll be back with the post-match analysis of the World Cup final, and we'll know who wins the World Cup. That's it for today, guys.